আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ভাবনা আহমেদ। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। রাষ্ট্র সংস্কার সহ বিভিন্ন ইস্যুতে রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে বৈঠকে বসছেন প্রধান উপদেষ্টা। অংশ নেবে বিএনপি, জামায়াত, হেফাজত ও কয়েকটি জোট। জনগণের ভোটাধিকার রক্ষায় প্রয়োজনে আবারও রাজপথে নামার কথা জানালেন মির্জা ফখরুল। সন্ত্রাসের রাজনীতি জনগণ আর দেখতে চায় না। ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে শেরপুর ও ময়মনসিংহে আকস্মিক বন্যায় তলিয়ে গেছে ১৫০-ও বেশি গ্রাম। দুজনের মৃত্যু, নিখোঁজ ৩। কারিকুলামে বারবার পরীক্ষা নিরীক্ষায় শিক্ষার্থীদের মাঝে তৈরি হচ্ছে অস্থিরতা। পরিমার্জন করে শিক্ষাক্রম প্রণয়নের পরামর্শ গবেষকদের। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। রাষ্ট্র সংস্কার কার্যক্রম, আইন শৃঙ্খলা পরিস্থিতি সহ দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা করতে রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠক করতে যাচ্ছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বেলা ২:৩০টায় প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় বিএনপির সাথে বৈঠকের মধ্য দিয়ে রাজনৈতিক দলগুলোর সাথে তৃতীয় দফা এই সংলাপ শুরু হবে। মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বেই বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা এতে অংশ নেবেন। এরপর বেলা ৩টায় জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমানের নেতৃত্বে দলটির নেতারা প্রধান উপদেষ্টার সাথে বৈঠক করবেন। পরে গণতন্ত্র মঞ্চ, বাম গণতান্ত্রিক জোট, হেফাজত ইসলাম ছাড়াও এবি পার্টির নেতারা অন্তর্বর্তী সরকারের সাথে বৈঠক করবেন। জানা গেছে, মূলত রাষ্ট্র সংস্কার সহ নানা ইস্যুতে রাজনৈতিক দলগুলোর সহায়তা চাইবেন ডক্টর ইউনূস সরকার। পর্যায়ক্রমে আরও কয়েকটি রাজনৈতিক দলের সাথে অন্তর্বর্তী সরকারের সংলাপ হবে বলে জানা গেছে। দর্শক, এই মুহূর্তে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে আছেন আমাদের সহকর্মী মইনুল হাসান। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। মইন, রাজনৈতিক দলগুলো নিয়ে কি আলোচনা চলছে এখন? ভাবনা, কিছুক্ষণের মধ্যেই আসলে এই আনুষ্ঠানিক সংলাপটি শুরু হবে। আপনি যেমনটি বলছিলেন যে প্রথম রাজনৈতিক দল হিসেবে বিএনপি এই সংলাপে অংশগ্রহণ করবে এবং আমরা যতটুকু জানতে পেরেছি বিএনপি নেতৃবৃন্দ এরই মধ্যে রওনা হয়েছেন গুলশান অফিস থেকে এই মাননীয় প্রধান উপদেষ্টার যে বাসভবন যমুনার উদ্দেশ্যে তারা রওনা হয়েছেন। কিছুক্ষণের মধ্যেই তারা প্রবেশ করবেন। আজকের এই পুরো সংলাপের বিষয়টি যদি আপনাকে বলি, ২:৩০ থেকে শুরু হয়ে ৫:৩০ পর্যন্ত একেবারে টানা শিডিউল রয়েছে। বিভিন্ন রাজনৈতিক দল, ৩টি রাজনৈতিক দল এখানে অংশগ্রহণ করবে এবং 3টি জোট, এই জোটের মধ্যে বেশ কয়েকটি রাজনৈতিক দল আছে। বাম গণতান্ত্রিক জোট, গণতন্ত্র মঞ্চ এবং হেফাজত ইসলাম, তারা জোটবদ্ধভাবে তারা বিভিন্ন রাজনৈতিক দল এই ব্যানারে তারা এই সংলাপে অংশগ্রহণ করবে। আপনাকে সংলাপের উদ্দেশ্য যদি বলতে চাই, আপনি নিশ্চয়ই জানেন যে রাষ্ট্র সংস্কারের 6টি কমিশন গঠন করা হয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে। এই কমিশন আসলে কিভাবে কাজ করবে এবং এই কমিশনের কাছে রাজনৈতিক দলগুলোর আসলে প্রত্যাশাটা কি এবং এই কমিশনকে এবং এই সরকারকে রাজনৈতিক দলগুলো কিভাবে সহযোগিতা করতে পারে, এই বিষয়টি আজকে মাননীয় প্রধান উপদেষ্টার পক্ষ থেকে রাজনৈতিক দলগুলোর কাছে আনুষ্ঠানিকভাবে জানতে চাওয়া হবে। তাদের সাহায্য, সহযোগিতা, পরামর্শ কামনা করা হবে। রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে যে বিষয়গুলো সামনে আনা হবে, যেটি আমরা বিএনপি নেতৃবৃন্দের সঙ্গে, জামাতের নেতৃবৃন্দের সঙ্গে অনানুষ্ঠানিকভাবে আলোচনা করে জানতে পেরেছি, সেটি হচ্ছে যে কিছু কিছু বিষয়ে তাদের পর্যবেক্ষণ রয়েছে, কিছু বিষয়ে তাদের অস্বস্তি বা আপত্তি রয়েছে। বিশেষ করে যে অন্তর্বর্তীকালীন সরকার যেই 6টি কমিশন গঠন করা হয়েছে, এই কমিশন পূর্ণাঙ্গ করার সময় আসলে রাজনৈতিক দলগুলোর কাছ থেকে কোনো মতামত নেওয়া হয়নি এবং এখানে যাদেরকে অন্তর্ভুক্ত করা হয়েছে, যাদেরকে সদস্য করা হয়েছে, তাদের কয়েকজনের ব্যাপারে রাজনৈতিক দলগুলো, বিশেষ করে বিএনপির আপত্তি রয়েছে। এই আপত্তিগুলো আসলে তারা তুলে ধরবেন। পাশাপাশি বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি, আইন শৃঙ্খলা পরিস্থিতি, বিশেষ করে আপনি জানেন যে পার্বত্য চট্টগ্রাম এবং পোশাক খাতে যে বিশৃঙ্খলা চলছে, সহিংস ঘটনা বেশ কয়েক মাস ধরে চলছে, সেটি আসলে এখনও পুরোপুরিভাবে নিয়ন্ত্রণ করতে পারেনি অন্তর্বর্তীকালীন সরকার এবং পুলিশ প্রশাসনকে
আগের মতো করে পুলিশ প্রশাসনকে তাদের যে স্বাভাবিক কর্মকাণ্ড সেটিও এখন পর্যন্ত তারা শুরু করতে পারেনি। এই বিষয়গুলো নিয়ে আসলে রাজনৈতিক দলগুলোর কিছু পরামর্শ রয়েছে, কিছু ক্ষোভ রয়েছে, আপত্তি রয়েছে। এই বিষয়গুলো আসলে আজকে তারা প্রধান উপদেষ্টার সঙ্গে আলোচনায় এই বিষয়গুলো তারা তুলে ধরবেন। প্রধান উপদেষ্টার সঙ্গে উপদেষ্টা মণ্ডলীর যে সদস্য রয়েছেন তারাও এই বৈঠকে অংশগ্রহণ করবেন বলে আমরা জানতে পেরেছি। এছাড়া আজকের এই বৈঠকের পরে আগামী সপ্তাহে, চলতি সপ্তাহে অথবা আগামী সপ্তাহে অন্যান্য যে রাজনৈতিক দল রয়েছে, বেশ কিছু রাজনৈতিক দল রয়েছে, তাদেরকেও এই সংলাপে আমন্ত্রণ জানানো হবে বলে আমরা জানতে পেরেছি। ভাবনা। মঈন, আপনাকে ধন্যবাদ। অবিলম্বে সমাজের প্রতিটি স্তর থেকে আওয়ামী প্রেতাত্মাদের অপসারণ করতে না পারলে সংস্কার ও সুষ্ঠু নির্বাচনের সব প্রচেষ্টা ব্যর্থ হবে বলে দাবি করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে রাজধানীর রমনা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে শিক্ষক সমাবেশে এই দাবি করেন তিনি। এ সময় জনগণের ভোটাধিকার রক্ষায় প্রয়োজনে আবারও রাজপথে নামায় প্রত্যয় ব্যক্ত করেন মির্জা ফখরুল। তিনি বলেন, গ্রহণযোগ্য নির্বাচনের প্রবেশ তৈরি না হওয়া পর্যন্ত অন্তর্বর্তী সরকারকে সময় দেওয়া হবে। অনেক রক্তের বিনিময়ে ফ্যাসিবাদের পতন হয়েছে উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, জনগণ সন্ত্রাসের রাজনীতি আর দেখতে চায় না। আমরা সেই পর্যন্ত সময় দেব যে পর্যন্ত একটা যৌক্তিকভাবে তারা একটা নির্বাচনের ব্যবস্থা তৈরি করতে পারবে। আন্দোলন করেছি, জান দিয়েছি, প্রাণ দিয়েছি একটা কারণে, যে আমরা জনগণের ভোটের অধিকারকে প্রতিষ্ঠিত করতে চাই। দুর্নীতি করেছে, লুটপাট করেছে, সেই ভূতেরা কিন্তু এখনো প্রশাসনের মধ্যে আছে। এই ভূতগুলোকে দূর করতে হবে, নাহলে আপনারা কোনো কিছুই করতে সক্ষম হবেন না। দরকার হলে আবার রাজপথে নামতে হবে, দরকার হলে আবার বুকে রক্ত দিতে হবে। এদিকে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার উজ্জামান আজ বঙ্গভবনে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সাথে সাক্ষাৎ করেছেন। এ সময় সেনাপ্রধান বাহিনীর সার্বিক কার্যক্রম সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন। সেনাপ্রধান জানান, বেসামরিক প্রশাসনকে সহায়তার জন্য দেশব্যাপী সেনাবাহিনীর ইউনিট সমূহ কাজ করে যাচ্ছে। রাষ্ট্রপতি দেশের কল্যাণে এবং জানমাল রক্ষায় সেনাবাহিনী প্রশংসনীয় ভূমিকা পালন করছে বলে জানান। ভবিষ্যতেও প্রাকৃতিক দুর্যোগ সহ দেশ ও জনগণের যে কোনো প্রয়োজনে সেনাবাহিনী জনগণের পাশে থাকবে বলে আশা প্রকাশ করেন রাষ্ট্রপতি। পুলিশ বাহিনীকে সক্রিয় করে সেনাবাহিনীকে দ্রুত ব্যারাকে ফিরিয়ে নেওয়ার দাবি জানিয়েছে জাতীয় নাগরিক কমিটি। শাহবাগের সমাবেশে তারা বলেন, পোশাক কারখানা সহ দেশের সার্বিক নিরাপত্তা নিশ্চিতে পুলিশকে কার্যকর করতে হবে। সেই সঙ্গে দেশের স্বার্থে দিল্লির সঙ্গে নতজানু না হতে সরকারকে তাগিদ দেয় নাগরিক কমিটি। রিপোর্ট করছেন আদ্দিন সজীব। জুলাই বিপ্লবে ছাত্র জনতাকে নির্বিচারে হত্যার ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল হলেও বিচার প্রক্রিয়ার মন্থর গতিতে চিন্তিত শহীদ পরিবারের সদস্যরা। মামলা করছি আমি 28 জনের নামে। আমি দেখতেছি আমি যাদের নামে মামলা করছি অর্ধেক লোকই পলাই গেছে, অর্ধেক লোকই পলাই গেছে। তা কাদের নামে বিচার করবে আমার ছেলের? আমি এই জাতির কাছে জানতে চাই কিভাবে পালিয়ে গেল তারা। গণ অভ্যুত্থান এবং অন্তর্বর্তী সরকারের 2 মাসে আহতদের উন্নত চিকিৎসা এবং শহীদ পরিবারের পুনর্বাসনের ধীরগতি নিয়েও অসন্তোষ জানিয়েছে জাতীয় নাগরিক কমিটি। তাদের প্রত্যেককে যেন আদালতের মাধ্যমে, কোর্টের মাধ্যমে, বিচার প্রক্রিয়ার মাধ্যমে তাদেরকে যেন শাস্তি নিশ্চিত করা হয়। অনেকের চিকিৎসা কিন্তু এখনো বাকি আছে। আমরা অনুরোধ করব অতি দ্রুত যারা আহত হয়েছেন, প্রায় 30,000-এর অধিক এখনো আহত আছেন, তাদের সুচিকিৎসার জন্য আমরা দ্রুত সরকারকে অনুরোধ করব। এতদিনেও পুলিশ বাহিনীকে কেন কার্যকর করা যাচ্ছে না তা নিয়েও প্রশ্ন জোরালো হচ্ছে। পুলিশ বাহিনী এখন সক্রিয় ভূমিকা পালন করছে না। আমাদের সভারেন্টি যে ফোর্স আছে, আর্মিকে মাঠে ডিপ্লয় করা হয়েছে। আমরা সরকারের কাছে আহ্বান জানাচ্ছি, পুলিশের কাছে দায়িত্ব হস্তান্তর করে সভারেন্টি যে ফোর্স আর্মিকে দ্রুত ব্যারাকে ফিরিয়ে নেওয়ার জন্য এবং শক্তিশালী একটি পুলিশ কাঠামো সংস্কার কমিশনের মধ্য দিয়ে গঠন করার জন্য। অন্তর্বর্তীকালীন সরকার বা যেই ব্যবস্থা, তাদের প্রধান দায়িত্ব ছিল এই বিচারগুলোর ব্যবস্থা করা এবং আইনের প্রয়োগের ব্যবস্থা করা। যেখানে প্রথম ও প্রধান দায়িত্ব, সেখানে আমরা দেখতে পাচ্ছি একটা আইসিডি ট্রাইব্যুনালটা সংগঠিত নয়, সেখানে কোনো বিচারপতি এখনো দেওয়া হয়নি। পোশাক খাত সহ দেশকে অস্থিতিশীল করার দেশি বিদেশি ষড়যন্ত্র চলছে জানিয়ে নাগরিক কমিটি বলছে, দিল্লির সঙ্গে নতজানু নীতিতে না চলে দেশের স্বার্থে সাহসী সিদ্ধান্ত নিতে হবে সরকারকে। আদ্দিন সজীব,
এটিএন বাংলা, ঢাকা। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ কার্যালয়ে আর কোনো আয়নাঘর থাকবে না কোনো ভাতের হোটেল কিংবা সেলিব্রিটি নায়ক নায়িকাদের বিচরণ স্থল। ডিবি হবে জনগণের ভরসার স্থল। রাজধানীর সার্বিক নিরাপত্তা নিয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় কালে এসব কথা জানান ডিএমপির অতিরিক্ত কমিশনার রেজাউল করিম মল্লিক। দুর্গাপূজায় নিশ্চিদ্র ও কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান তিনি। জিএম তসলিমের রিপোর্ট। আওয়ামী লীগ সরকারের পতনের পর ডিএমপি সহ সারা দেশে বদলি ও চাকরিচ্যুত হয়েছেন শতাধিক কর্মকর্তা। এসব পদে দায়িত্ব দেওয়া হয় নতুনদের। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের দায়িত্ব পাওয়ার পর এই প্রথম আনুষ্ঠানিকভাবে সাংবাদিকদের সামনে হাজির হন ডিএমপির অতিরিক্ত কমিশনার রেজাউল করিম মল্লিক। ডিএমপির মিডিয়া সেন্টারে তিনি সাংবাদিকদের জানান, ডিবির কলঙ্কিত অধ্যায়ের সমাপ্তি হয়েছে, আসামিদের আর হয়রানি করা হবে না জানিয়ে তিনি বলেন, এখন থেকে ডিবিতে মানুষ ন্যায় বিচার পাবে। আমি স্পষ্টভাবে বলতে চাই, ঢাকা মহানগর গোয়েন্দা অফিসে আর কোনো আয়নাঘর থাকবে না। ডিবির কলঙ্কিত অধ্যায় শেষ করে সেটিকে পবিত্র করা হবে, যেখানে মানুষ ন্যায় বিচার পাবে। এখানে কোনো নায়ক নায়িকা বা সেলিব্রিটিদের সময় কাটানোর জায়গা হবে না। থাকবে না কোনো ভাতের হোটেল। আসামি যেই হোক না কেন সেই ন্যায় বিচার পাবে। গ্রেপ্তারকৃত আসামিদেরও নির্যাতন করা হবে না। ডিবির কোনো কর্মকর্তা অপরাধ করলে তাদের কাউকেই ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ার করেন মহানগর গোয়েন্দা প্রধান। আমিও আইনের ঊর্ধ্বে নই। আমি আপনাদের নিশ্চয়তা দিচ্ছি, ডিবির কোনো সদস্য যদি কোনো ধরনের অনৈতিক ও অপেশাদার কর্মকাণ্ডের সাথে যুক্ত হন, তাদেরকেও বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না। যে পুলিশ কর্মকর্তাই অপরাধের সাথে যুক্ত থাকবে, আমরা তাদেরকে আইনের আওতায় অবশ্যই আনব। এজাহারভুক্ত আসামি ছাড়া আর কাউকেই গ্রেপ্তার করা হচ্ছে না জানিয়ে মহানগর গোয়েন্দা প্রধান জানান, প্রতিটি কাজ স্বচ্ছতার সাথেই পালন করছে বর্তমান ডিবি। জিএম তসলিম, এটিএন বাংলা, ঢাকা। নির্বাচন বিলম্বিত হলে দেশের নতুন সংকট সৃষ্টি হবে বলে মন্তব্য করেছেন সাংবাদিক মতিউর রহমান চৌধুরী। রাজধানীতে বিতর্ক প্রতিযোগিতায় মানব জমিন পত্রিকার প্রধান সম্পাদক বলেন, সংবিধান পুনর্লিখন বর্তমান সরকারের কাজ নয়। এ সময় ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, নির্বাচন নিয়ে অন্তর্বর্তী সরকারের উপর অতিরিক্ত চাপ দেওয়া ঠিক হবে না, তবে দ্রুত নির্বাচনী রোডম্যাপ ঘোষণা জরুরি বলেও মন্তব্য করেন তিনি। ইমদাদুল্লাহ বাবু রিপোর্ট। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে 3টি নির্বাচনেই ব্যাপক অনিয়মের অভিযোগ ওঠে। 2014, 18 এবং 24-এর নির্বাচন অনুষ্ঠিত হলেও এ নিয়ে জনমনে ছিল অসন্তোষ। ডামি নির্বাচন, দিনের ভোট রাতে এবং শতভাগ ভোট পড়া সহ নানা অভিযোগ ছিল এসব নির্বাচনকে ঘিরে। আমাদের জাতীয় সংসদ যেন পরিণত হয়ে গিয়েছিল জাতীয় নাট্যশালা। ভোটের মাধ্যমে কিন্তু জনগণের মতামত প্রকাশ হবে মাননীয় স্পিকার। আগামী নির্বাচনের আগে রাষ্ট্র সংস্কার গণতন্ত্রকে সুসংহত করবে কিনা এ বিষয়ে এই বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করে ডিবেট ফর ডেমোক্রেসি। অনুষ্ঠানের প্রধান অতিথি মানব জমিন পত্রিকার প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী বলেন, রাষ্ট্র সংস্কারের আগে সুশাসন প্রতিষ্ঠায় গুরুত্ব দেয়া দরকার। নির্বাচন পরিচালনা করতেন আমলারা, রাজনীতিবিদরা না। আমলারা ঠিক করে দিতেন কে নির্বাচিত হবে কে না। আইনের শাসন না থাকলে কিন্তু কোনো সংস্কার করেও কোনো লাভ হবে না। রাজনৈতিক প্রতিনিধিত্ব না থাকার কারণে সরকার দুর্বল হচ্ছে। এই সরকারকে সবল করতে হইলে রাজনীতি লাগবে। এ সময় ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ জাতীয় স্বার্থে রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। যে দ্রুত সময় নির্বাচনের যে দাবি উত্থাপিত হয়েছে, তার জন্য যৌক্তিক সময় কিন্তু আমাদেরকে দেবার প্রয়োজন রয়েছে। যৌক্তিক সময়টা নির্ধারণ করে অন্তর্বর্তীকালীন সরকারকে যদি এ রাষ্ট্র সংস্কারের প্রাথমিক কাজগুলি করবার জন্য সুযোগ দেওয়া না হয়, তাহলে কিন্তু আমরা মনে করি যে জাতীয় নির্বাচনের তৈরির যে প্রেক্ষাপটটা, সেই প্রেক্ষাপটটা সুন্দর করে আমাদের ছাত্র জনতার বিপ্লবের মধ্যে দিয়ে আমরা যে দ্বিতীয় স্বাধীনতা অর্জন করেছি, সেই স্বাধীনতার সুফল পেতে কিন্তু আমাদেরকে কষ্ট হতে পারে। যে কোনো সংকট নিরসনে সংলাপ জরুরি বলেও মন্তব্য করেন বক্তারা। আজকে যদি রাজনৈতিক দলগুলো এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি বেশি চাপাচাপি করে,
যদি তারা ভোটের জন্য তারা বেশি তাগিদ দেওয়া শুরু করে, তাহলে কিন্তু এই অন্তর্বর্তীকালীন সরকার তাদেরকে যে কর্মপরিকল্পনা হাতে নিয়ে কাজ করছে, সেই কর্মপরিকল্পনা পরিচালনা করতে তাদের জন্য কিন্তু কষ্ট হয়ে যাবে। তাই তাদেরকে সবাইকে সজাগ থাকতে হবে যে কোনো চাপ তৈরি করবার পূর্বে চিন্তা করতে হবে এই চাপটি আসলে যুক্তিযুক্ত চাপ হচ্ছে কিনা অন্তর্বর্তীকালীন সরকারের জন্য। কে ক্ষমতায় আসবে, কে কতটা সিট পাবে, জামাত কতটা পাবে, বিএনপি কতটা পাবে, ইসলামিক অন্য দলগুলি কতটা পাবে, জাতীয় সরকার হবে কি অন্য কোনো সরকার হবে, সেই প্রক্রিয়া নিয়ে আপনাদের মধ্যে ভিন্ন ভিন্ন আলোচনা হতে পারে। কিন্তু আপনাদেরকে জাতীয় স্বার্থে আপনাদেরকে অবশ্যই সকলকে একসাথে থাকতে হবে। এখন যে সরকারটা আছে সেটাও কিন্তু সেনাবাহিনীর সমর্থনে। যদি কোনো কারণে নির্বাচন বিলম্বিত হয় তাহলে আমি নিশ্চিত করে বলতে পারি নতুন এক সংকটের মধ্যে যাবে বাংলাদেশ। আর এই সংকটটা হবে এক আদলহীন রাষ্ট্রে পরিণত হতে পারে বাংলাদেশ, যেটা আমরা কখনো কেউ চাই না। আর দেশটা তো আপনার কি অবস্থায় আছে আপনার সবাই জানেন। প্রতিযোগিতায় শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়কে হারিয়ে কবি নজরুল সরকারি কলেজের বিতার্কিকরা বিজয়ী হন। ইমদাদুল্লাহ বাবু, ATN বাংলা, ঢাকা। টানা বৃষ্টি আর উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে আকস্মিক বন্যার কবলে পড়েছে শেরপুর, ময়মনসিংহ সহ বেশ কয়েকটি জেলা। বন্যার পানিতে ডুবে দুজনের মৃত্যু হয়েছে, নিখোঁজ রয়েছেন 3 জন। অতিবৃষ্টির কারণে বরিশালেও দেখা দিয়েছে জলাবদ্ধতা। এদিকে মৌসুমী বায়ু ও বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের কারণে সারা দেশে আবারও ভারী বৃষ্টিপাতের আশঙ্কার কথা জানিয়েছে আবহাওয়া অফিস। আমাদের প্রতিনিধির পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন ফারহিন ইসলাম টুম্পা। টানা বৃষ্টি আর উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে শেরপুরের ঝিনাইগাতি, নালিতাবাড়ি ও শ্রীবরদী উপজেলার 18টি ইউনিয়নে আকস্মিক বন্যা দেখা দিয়েছে। তলিয়ে গেছে বাড়িঘর, রাস্তাঘাট, ফসলের মাঠ। পানিবন্দী হয়ে পড়েছে নিম্নাঞ্চলের কয়েক হাজার মানুষ। বন্যার পানিতে ডুবে খালিশাকপুরা গ্রামে ইদ্রিস আলী নামে এক বৃদ্ধ ও রাঘবের গ্রামের আম্বিয়া খাতুন নামে এক নারীর মৃত্যু হয়েছে। এছাড়াও নিখোঁজ রয়েছে 3 জন। উঁচু স্থান ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আশ্রয় নিয়েছে বানভাসী মানুষ। এদিকে ময়মনসিংহে নদীর বাঁধ ভেঙে ধোবাউড়ায় 50টি গ্রাম প্লাবিত হয়েছে। পানিবন্দী হয়ে পড়েছে কয়েক হাজার মানুষ। এছাড়া নদীর পানিতে আশেপাশের সড়ক তলিয়ে যান চলাচল বন্ধ রয়েছে। বিদ্যুৎ বিচ্ছিন্ন অনেক এলাকা। মানুষের ঘরবাড়ি নষ্ট হয়ে গেছে, রান্না বাড়া করতে পারে না, খাওয়া দাওয়া নাই। ফসলের এমন কোনো জমি নাই যে তলাইছে না, এমন ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এদিকে অতিবৃষ্টির কারণে বরিশালে দেখা দিয়েছে জলাবদ্ধতা। উদ্ধার তৎপরতায় কাজ করছে উপজেলা প্রশাসন, ফায়ার সার্ভিস ও স্বেচ্ছাসেবীরা। অন্যদিকে মৌসুমী বায়ুর প্রভাব, সেই সাথে উত্তর বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের কারণে ঢাকাসহ দেশের 5 বিভাগে আগামী 24 ঘণ্টা অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। এতে বলা হয়েছে ঢাকা, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগে আগামী 24 ঘণ্টায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। চট্টগ্রামে পাহাড়ি এলাকায় ভূমিধসের শঙ্কার কথাও জানিয়েছে সংস্থাটি। ফারহিন ইসলাম টুম্পা, ATN বাংলা। বাতিল হওয়া শিক্ষাক্রমে কত টাকা গচ্ছা গেল তার তদন্ত করবে NCTB। পাশাপাশি 2025 সাল থেকে চালু হতে হওয়া শিক্ষাক্রমকে পরিমার্জন করে যুগোপযোগী করা হবে। ATN বাংলাকে এসব তথ্য জানান NCTB চেয়ারম্যান প্রফেসর AKM রিয়াজুল হাসান। শিক্ষা গবেষকরা বলছেন, কারিকুলামে বারবার পরীক্ষা নিরীক্ষার অস্থিরতা তৈরি হচ্ছে, মান কমছে শিক্ষার। রিপোর্টে জানাচ্ছেন মাহবুব কবির চপল। শিক্ষাক্রমকে বলা হয় শিক্ষার সংবিধান, কিন্তু এই সংবিধানে কাটাছেঁড়া চলছে বারবার। 1972 সাল থেকে 7টি শিক্ষা কমিশনের সুপারিশে শিক্ষাক্রম পরিবর্তন করা হয় 7 বার। 5 বছর গবেষণা করে সবশেষ যে কারিকুলাম চালু করা হয়েছিল, 2 বছর না যেতেই সেটিও বাতিল করতে হলো। এতে শুধু প্রশিক্ষণ বাবদ খরচ হয়েছে 1000 কোটি টাকার বেশি। ওই শিক্ষাক্রমের পেছনে মোট কত টাকা নষ্ট হয়েছে তার তদন্ত করবে NCTB। ভবিষ্যতে এমন পরিবর্তনে সতর্ক থাকবে প্রতিষ্ঠানটি। এটা একটা খতিয়ান আমরা তৈরি করে রাখতে চাচ্ছি, যে কারিকুলামটি আগে প্রণীত হয়েছে সেগুলোতে কী ধরনের অর্থ ব্যয়, কী পরিমাণ অর্থ ব্যয় হয়েছে, কোন কোন উৎস থেকে ব্যয় হয়েছে, কিভাবে ব্যয় হয়েছে, সেগুলো তখন আমরা দিতে পারবো তখন সরকারকে। দুনিয়ার কোথাও কারিকুলাম আমূল পরিবর্তন করা যায় না। পরিমার্জন বলতে আমরা 8 থেকে 10 কিংবা বড় জোর 12% আমরা পরিবর্তন করতে পারি। কোভিডের পর থেকে শিক্ষার্থীদের মধ্যে একটি
মানে মনস্তাত্ত্বিক একটি সমস্যা দেখা দিয়েছিল। তার সাথে একইভাবে কারিকুলাম চেঞ্জ করার ফলে তারা বুঝতে পারছে না তাদের জন্য কোনটি করণীয় এবং কোনটি কি করতে হবে। 2012 সালে যে সৃজনশীল পদ্ধতি চালু করা হয়েছিল তাও ঠিকমতো আয়ত্ত করতে পারেননি শিক্ষক শিক্ষার্থীরা। নির্ভরতা বাড়ে কোচিং কিংবা প্রাইভেটের। ওই শিক্ষাক্রমে আবারও ফিরে যাওয়ায় একই ধরনের আশঙ্কা করা হচ্ছে। বর্তমানে যে কারিকুলামটা খারাপ ছিল বলে আমি বলবো না, এটা কিছু সংশোধন পরিমার্জন করা প্রয়োজন ছিল। 12 কারিকুলামটি আমরা যতদূর দেখেছি গাইড বই নির্ভর, মুখস্থ নির্ভর এবং কোচিং নির্ভর ছিল, যার ফলে প্রশ্নপত্র ফাঁসের মতো ঘটনাগুলো একের পর এক ঘটে চলেছিল। সে প্রাইভেট পড়াতো না, যদি তার উপযুক্ত বেতন ভাতা দিয়ে সে পেত, তার সামাজিক মর্যাদা থাকতো, তাহলে প্রাইভেট পড়ানো কমে যেত। আমাদের পার্শ্ববর্তী দেশেও কিন্তু এরকম ছিল। প্রশিক্ষণ এবং তাদের জন্য আলাদা বিশেষ ধরনের বেতন কাঠামো যদি তৈরি করা যায়, তাহলে আমার ধারণা যে আমাদের শিক্ষার গুণগত পরিবর্তন আসবে। ব্রিটিশ ক্যারিকুলামের সাথে মিল রেখে আন্তর্জাতিক মানের শিক্ষাক্রম প্রণয়নের পরামর্শ গবেষকদের। মাহবুব কবির চপল, ATN বাংলা, ঢাকা। 4 দিনের ব্যবধানে চট্টগ্রাম বন্দরে আবারও জাহাজে আগুন লাগার ঘটনা ঘটেছে। এই ঘটনায় একজন নিহত হয়েছেন। শুক্রবার গভীর রাতে বহির্নোঙরে থাকা তেলবাহী জাহাজ বাংলার সৌরভ এই আগুন লাগার ঘটনা ঘটে। নৌবাহিনী জানায় মধ্যরাতে হঠাৎ করে তেলবাহী জাহাজের সামনের অংশে আগুন ধরে তা মুহূর্তেই ছড়িয়ে যায়। পরে নৌবাহিনী, কোস্টগার্ড ও বন্দর কর্তৃপক্ষের মোট 7টি ইউনিট প্রায় 4 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। উদ্ধারকারী দল পৌঁছানোর আগেই আতঙ্কিত নাবিকের প্রায় সবাই সাগরে লাফিয়ে পড়েন। এ সময় কয়েকজনকে সাগরে থাকা মাছ ধরার ট্রলারগুলো উদ্ধার করে। পরে নৌবাহিনী ও কোস্টগার্ডের সদস্যরা এসে জাহাজের মোট 48 নাবিককে উদ্ধার করে। পরে চিকিৎসাধীন অবস্থায় সাদেক নামে এক নাবিক মারা যান। এর আগে গত সোমবার বাংলার জ্যোতি নামে আরেক তেলবাহী জাহাজে আগুন লাগার ঘটনায় তিনজন নিহত হয়। গতকাল মধ্যরাতের কিছুক্ষণ পরে আনুমানিক 12:30টার দিকে বাংলাদেশ শিপিং কর্পোরেশনের জাহাজ বাংলা সৌরভে আগুন লেগে যায়। এই জাহাজটি চট্টগ্রাম বহির্নোঙরে অবস্থান করছে। জাহাজে 11,000 টনেরও কিছু বেশি ফিউয়েল কার্গো আছে। এটি একটি মেজর ফায়ার। এই খবর পাওয়ার সাথে সাথে বাংলাদেশ নৌবাহিনীর 3টি বিশেষায়িত টাগ, কোস্টগার্ডের একটি টাগ রওনা করে এবং এর কিছুক্ষণের মধ্যেই চট্টগ্রাম বন্দরেরও 3টি টাগ যোগদান করে। সর্বমোট 7টি ইউনিট মিলে ফায়ার ফাইটিং করে প্রায় 4 ঘন্টার প্রচেষ্টায় জাহাজে আগুন নেভানো সম্ভব হয়। এবারে আল আলফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। সাভারের আশুলিয়ায় শিল্পাঞ্চলে তৈরি পোশাক কারখানার শ্রমিকরা কাজে ফিরেছেন, যার ফলে পোশাক কারখানাগুলোতে কর্মমুখরতা ফিরে এসেছে। সকাল থেকে শ্রমিকরা নিজ নিজ প্রতিষ্ঠানে কাজে যোগ দিয়েছেন, মনোযোগী হয়েছেন উৎপাদনে। শিল্প পুলিশ জানায়, আশুলিয়ায় সকল পোশাক কারখানায় শ্রমিকরা শান্তিপূর্ণভাবে কাজে যোগ দিয়েছেন। তবে এখন পর্যন্ত কোথাও কোনো বিশৃঙ্খলার খবর পাওয়া যায়নি। তবে কারখানার নিরাপত্তায় পুলিশ ও সেনাবাহিনী মোতায়েন রয়েছে। খুলনা মহানগরীর খালিশপুরের ওয়ার্ড বিএনপির সুধী সমাবেশে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে 2 গ্রুপের সংঘর্ষে পণ্ড হয়ে গেছে সমাবেশ। সংঘর্ষে উভয় গ্রুপের 18 জন আহত হয়েছেন। আহতদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। শুক্রবার রাতে খালিশপুর পিপলস গোল চত্বর এলাকায় এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, দলের মহানগরী নেতাদের উপস্থিতিতে খালিশপুরের বিএনপি নেতা সারোয়ার হোসেন ও যুবদল নেতা নাজবুল হক বাবু গ্রুপের মধ্যে চেয়ারে বসা নিয়ে বাক বিতণ্ডা হয়। এ নিয়ে পরে সংঘর্ষে জড়িয়ে পড়ে 2 গ্রুপ। এই নিয়ে এলাকার উত্তেজনা বিরাজ করছে। এদিকে এই ঘটনার জেরে 4 জনকে বহিষ্কার করেছে খুলনা মহানগর বিএনপি। বহিষ্কৃতরা হলেন খালিশপুর থানার 11 নম্বর ওয়ার্ড বিএনপির যুগ্ম আহ্বায়ক সারোয়ার হোসেন, যুবদল নেতা নাজবুল হোসেন বাবু, মাসুদ হোসেন ও ফকির শহীদুল ইসলাম। এবারে পার্টেক্স খেলার খবর। শারজায় নারী টি-20 বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে আজ রাতে ইংল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। প্রথম খেলার স্কটল্যান্ডকে 16 রানে হারিয়ে টুর্নামেন্টের শুভ সূচনা করেও স্বস্তিতে নেই নিগার সুলতানা জ্যোতির দল। ব্যাটিং নিয়ে কিছুটা দুশ্চিন্তা রয়েই গেছে হাসান তিলকার্তনে শিষ্যদের। এছাড়া
ইংলিশদের বিপক্ষে আগের ৩ ম্যাচের প্রতিটিতেই হেরেছে টাইগ্রাসরা। অন্যদিকে ইংল্যান্ড 2009-এর বিশ্ব চ্যাম্পিয়ন, র্যাঙ্কিংয়ে এগিয়ে তারা। বাংলাদেশ আছে 9-এ আর 2-এ আছে হিতার নাইটের দল। বাংলাদেশ সময় রাত 8টায় শুরু হবে ম্যাচটি। ইস্পাহানি চতুর্থ বাংলাদেশ ওপেন স্কোয়াশ প্রতিযোগিতায় পুরুষ ও নারী উভয় বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে শ্রীলঙ্কার প্রতিযোগীরা। পুরুষ বিভাগে রবিন্দু লাক্সিরি আর নারী বিভাগে একই দেশের সেভানি কুরুপ্পু শিরোপা জিতেছে। রাজধানীর আর্মি স্কোয়াশ ও টেনিস কমপ্লেক্স প্রতিযোগিতার ফাইনাল শেষে বিজয়ীদের পুরস্কৃত করেন স্পন্সর প্রতিষ্ঠান ইস্পাহানি গ্রুপের চেয়ারম্যান মির্জা সালমান ইস্পাহানি। পরাগ আরমানের রিপোর্ট। এদেশ থেকে স্কোয়াশ খেলা হারিয়েই যেতে বসেছিল, প্রতিযোগিতা হতোই না বলা যায়। প্রতিদ্বন্দ্বিতা না থাকলে কোনো খেলাই বিস্তার লাভ করে না। 2020 সালে অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল GM কামরুল ইসলাম স্কোয়াশ ফেডারেশনের দায়িত্ব নেয়ার পর থেকেই নিয়মিত খেলা আয়োজনের ব্যবস্থা করেন। নতুন খেলোয়াড় তৈরিরও উদ্যোগ নেন তিনি। তারই ধারাবাহিকতায় ইস্পাহানির সৌজন্যে 2021 সাল থেকে দেশের সবচেয়ে বড় স্কোয়াশ টুর্নামেন্ট আয়োজনের ব্যবস্থা করেন। রাজধানীর আর্মি স্কোয়াশ ও টেনিস কমপ্লেক্সে পুরুষ বিভাগের ফাইনালে শ্রীলঙ্কার রবিন্দু লাক্সিরি 3-1 সেটে কুয়েতের আল তামিমিকে পরাজিত করে চ্যাম্পিয়ন হন। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে স্পন্সর প্রতিষ্ঠানের চেয়ারম্যান মির্জা সালমান ইস্পাহানি এদেশের স্কোয়াশকে এগিয়ে নিতে আবারও অঙ্গীকার করেন। বাংলাদেশ স্কোয়াশ we are improving our players. We were recently in Nepal. The girls did very well. We got a runner up. Some of our boys we're going up. We started 3 বছর আগে that we will target a medal in the South Asia Games. That is still our target. Inshallah, we are now more and more confident as each year goes on that we will achieve what our target is to get a medal. নারী বিভাগে শ্রীলঙ্কার সেবানি কুরুপ্পুর প্রতিপক্ষ ছিলেন স্বাগতিক দেশের মারজান মনিকা। প্রবল প্রতিদ্বন্দ্বিতার আভাস দিলেও তিনি 3-0 সেটে পরাজিত হন। পুরস্কার বিতরণের মঞ্চে ফেডারেশনের সাধারণ সম্পাদক জানান তাদের লক্ষ্য 2028 সালের অলিম্পিক গেমস। সে লক্ষ্য পূরণে তারা কাজ করে যাচ্ছেন। যত প্রফেশনাল প্লেয়ার আছে ইন দি ওয়ার্ল্ড স্কোয়াশ তারা সবাই জানে বাংলাদেশে এই টুর্নামেন্টটা হচ্ছে। তার মানে এ সিগন্যাল হ্যাজ গন টু দেম দ্যাট বাংলাদেশ ইজ নর্মাল, থিংস আর ইম্প্রুভিং. So that's what probably we could do. And few of our business friends, they said, henceforth they will make a reference to this. See, Bangladesh could hold an international tournament, so you can come and do business in Bangladesh. This is a great contribution to the national economy if it can be done. এবারের ইস্পাহানি বাংলাদেশ ওপেন স্কোয়াশ প্রতিযোগিতায় 8টি দেশের 19টি ক্লাবের 90 জন নারী ও পুরুষ খেলোয়াড় অংশ নেন। পরাগ আরমান, এটিএন বাংলা, ঢাকা। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরো একবার। রাষ্ট্র সংস্কার সহ বিভিন্ন ইস্যুতে রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে বৈঠকে বসছেন প্রধান উপদেষ্টা। অংশ নেবে বিএনপি, জামায়াত, হেফাজত ও কয়েকটি জোট। জনগণের ভোটাধিকার রক্ষায় প্রয়োজনে আবারও রাজপথে নামার কথা জানালেন মির্জা ফখরুল। সন্ত্রাসের রাজনীতি জনগণ আর দেখতে চায় না। ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে শেরপুর ও ময়মনসিংহে আকস্মিক বন্যায় তলিয়ে গেছে 150-এরও বেশি গ্রাম। 2 জনের মৃত্যু, নিখোঁজ 3। কারিকুলামে বারবার পরীক্ষা নিরীক্ষায় শিক্ষার্থীদের মাঝে তৈরি হচ্ছে অস্থিরতা। পরিমার্জন করে শিক্ষাক্রম প্রণয়নের পরামর্শ গবেষকদের। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/এটিএন বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।